নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ ও পুলিশ সহ রাষ্ট্র সংস্কারে 5টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করল সরকার, প্রজ্ঞাপন জারি। 2 সচিবের কথোপকথন নিয়ে তোলপাড়, অর্থ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন বললেন মোখলেছুর, তদন্তে 3 উপদেষ্টার কমিটি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার। ছাত্র জনতার আন্দোলনে হত্যায় তার বিরুদ্ধে একাধিক মামলা। বিএনপিকে দিয়ে শনিবার 3য় দফা সংলাপ শুরু করছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের 5টির পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত। আয়না ঘরের প্রমাণ পেয়েছে গুম কমিশন। জমা পড়া 400 অভিযোগের বেশিরভাগই র্যাব, ডিজিএফআই, ডিবি ও টিটিসির বিরুদ্ধে। এবং নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের শুভ সূচনা। জ্যোতির 100তম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে 16 রানের জয়, ম্যাচ সেরা ঋতুমণি। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। রাষ্ট্র সংস্কারে নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ ও পুলিশ সহ 5টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কারে ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রধান করে 5 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনে ডক্টর ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানকে। গঠিত কমিশনকে আগামী 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ডিসি নিয়োগে জনপ্রশাসন সচিবের অর্থ লেনদেনের অভিযোগ তদন্ত করবে সরকার, আর এজন্য 3 উপদেষ্টাকে সদস্য করে কমিটি করেছে উপদেষ্টা পরিষদ, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তবে এ নিউজকে ভুয়া বলে দাবি করেন অভিযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। এই ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ডিসি নিয়োগ নিয়ে খোদ জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে কথা বলেন জনপ্রশাসন সচিব। নিজেকে নির্দোষ দাবি করে সংবাদটি ভুয়া বলে জানান তিনি। আমার মোবাইলটা হলো স্যামসাং, আপনার যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। বিকেলে নিজ মন্ত্রণালয়ে শারদীয় দুর্গোৎসব নিয়ে সংবাদ সম্মেলনে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা। কথা বলেন ডিসি নিয়োগ ইস্যু নিয়েও। জানান ডিসি নিয়োগ নিয়ে সাম্প্রতিক ঘটনায় 3 সদস্যের কমিটি করা হয়েছে। এটা কি কথা? এটা তো অবশ্যই কনসার্ন। কেন কনসার্ন হবে না? একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। আর আমরা তো সেই আগের অ্যানালগ যুগে নেই, সেই কারণে আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে যেটাই সোশ্যাল মিডিয়াতে আসে আমরা লাভ দিয়ে ধরে নিতে পারছি না যে এটাই সর্বস্ব সত্যি। সেহেতু আমাদেরকে এটাকে যাচাই করতে হবে। আপনারা তো দেখুন, আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে, তো এই তো এর চেয়ে বেশি লাগে। আসন্ন দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। ঝুঁকিপূর্ণ কতগুলো এলাকা চিহ্নিত করি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ, রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এবং তাদের মতামত নিতে সংলাপ শুরু হচ্ছে শনিবার। প্রথম দিন দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেবে বিএনপি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শামীমা আক্তারের প্রতিবেদন। তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বসে উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে সংশোধিত পানি সরবরাহ ও পয় নিষ্কাশন অধ্যাদেশ, রফতানি নীতি 2024-27 অনুমোদন দেয়া হয়। এছাড়া মালদ্বীপ ও কাতারে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে চুক্তি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আমাদের সাথে দুটো এক্সট্রাডিশন ট্রিটি হওয়ার কথা, একটা হচ্ছে
মালদ্বীপের সাথে এবং কাতারের সাথে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান ২০২৪ থেকে ২৭ অর্থ বছরে ১১০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ২০২৭ সালে এটার গোল হচ্ছে যে ১১০ বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করতে চাই। প্রেস সচিব আরও জানান রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় ধাপে সংলাপ শুরু হচ্ছে শনিবার। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার ২:৩০টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। এ সময় একটি দৈনিকে জনপ্রশাসন সচিবকে নিয়ে করা প্রতিবেদনের তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০০৮, ২০১৪, ২০১৮ ও সবশেষ ২৪ সালে নওগাঁ ১ আসন থেকে সংসদ সদস্য হন। সবশেষ ২০১৮ থেকে ২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন খাদ্যমন্ত্রী। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আলোচিত আয়না ঘরের প্রমাণ পেয়েছে গুম কমিশন। তবে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কোনো ভুক্তভোগী বা বন্দীকে পাননি তারা। কমিশনের ১৩ কার্যদিবসে ৪০০ অভিযোগ পাওয়ার কথা জানিয়ে কমিশন প্রধান জানান, বেশিরভাগ অভিযোগই এসেছে র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই এর বিরুদ্ধে। অভিযুক্তদের কমিশনে তলব করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আয়নাঘর শব্দটা যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসে স্বৈরাচারের বন্দিশালা। আওয়ামী লীগের শাসনামলে আলো বাতাসহীন কক্ষে আটকে রাখা হতো গুম হওয়া মানুষদের। প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো পরিচালিত গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। এখানে কমপক্ষে ১৬টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে ৩০ জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি ঢাকা সেনানিবাস এলাকায় বলে জানা যায়। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনে বিচার বহির্ভূত হত্যা, গুম-খুনের মতো ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার। ধারণা করা হয় বিগত সময়ে গুম-খুনের অনেক ঘটনার সাক্ষী এই আয়নাঘর। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। এরপর গেল ১৫.৫ বছরে গুমের ঘটনা, ভুক্তভোগীদের সন্ধান, অভিযোগ তদন্ত ও দোষীদের বিচারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর ১৫ সেপ্টেম্বর শুরু হয় গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ। তদন্তের অংশ হিসেবে আলোচিত ডিজিএফআই এর বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করে গুম কমিশন। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, ১৩ কার্যদিবসে ৪০০ ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন, যার বেশিরভাগই র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই এর বিরুদ্ধে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক রেসপন্স পেয়েছি। আমাদের ফর সাবমিশন অফ কমপ্লেন্টস আমাদের আর্লিয়ার ডেডলাইন বা টাইমলাইন ছিল আপনার ৩০শে সেপ্টেম্বর। টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10th অক্টোবর 2024 করা হয়েছে। আয়নাঘর থেকে ফিরে আসা আমান আজিম সহ সশরীরে ৭৫ জন ভুক্তভোগী অভিযোগ করেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ ও তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের তলব করবে কমিশন। ডিজিএফআই এর আয়নাঘর ও সিটিটিসির ইন্টারোগেশন সেল পরিদর্শনে গিয়ে কোনো বন্দী পায়নি গুম কমিশন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ী হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ২টি অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। এদিকে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ। ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী জানান, ৩ থেকে ৪ মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুরে ওসমান গনি হত্যার বিচার চেয়ে বুধবার শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 2টি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। আইনি সহায়তা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আমার সন্তানের মাথার ভিতরে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাই সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে, মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমার ছেলের তো কোনো অপরাধ ছিল না, আমার ছেলে ছাত্র মিছিলে গেছে, আমার ছেলের কি এটা অপরাধ? এই অপরাধে আমার ছেলে গুলি খেতে পারে, মরতে পারে। এদিকে 4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন আহনাফের মা। 4 তারিখ যখন ও যায়, আমি 3 তারিখ ওকে না বারণ করেছিলাম যে বাবা তুমি যেও, কালকে বের হবে না। তো ও আমাকে একটাই কথা বলতো যে আম্মু আমি যাব, আমি আন্দোলনে যাব। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সুষ্ঠু বিচারের জন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের গোপনীয়তা বজায় রেখে যে কেউ ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন। আমরা আজকের এই প্রসিকিউশন টিমের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও। তোমাদের নিরাপত্তা, তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম, আদালত, তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য এবং নৈতিকভাবে বাধ্য। এদিকে বিচার কাজ উপযোগী করতে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করেছেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। পরে চিফ ইঞ্জিনিয়ার জানান 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। আমরা কিছু পোর্শন আমরা রেট্রোফিট করব, আর সব মিলে আমরা আনুষঙ্গিক সংস্কার করে এটা সুন্দর যেন আমরা সুন্দরভাবে বিচার কার্যক্রম করতে পারি, ওই আঙ্গিকে এটা প্রস্তুত হয়ে যাবে। ছাত্র জনতার গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে মোট 54টি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের কালাকানুন থেকে দেশকে মুক্ত করার আশ্বাসও দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন 2023 সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বর্তমানে সাইবার নিরাপত্তা আইনে মামলা নেওয়া হচ্ছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। হাসান মাহমুদের রিপোর্ট। দেখা যাচ্ছে যে পড়াশোনা ভুলে যাচ্ছি, কিছু মাথায় থাকছে না, রেজাল্ট খারাপ হচ্ছে। সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগে 15 মাসের জেল জীবনের অভিজ্ঞতার কথা বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার। আইনটি বাতিলের দাবি জানান তিনি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যখনই শুনি ফ্যাসিস্ট হাসিনার কথা মনে পড়ে স্যার, যেটা সত্যি কথা। সাইবার নিরাপত্তা আইন 2023-এর যৌক্তিকতা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে আইন মন্ত্রণালয়। এতে নিজেদের বক্তব্য তুলে ধরেন অংশীজনরা। আজকে অনেকগুলো ভালো পরামর্শ এসেছে, সেই পরামর্শগুলোর আলোকে আমরা একটা নতুন আধুনিক আইন চাই। আমরা আসলে বাংলাদেশে কোনো নিবর্তনমূলক আইন চাই না। একটা আইনের মাধ্যমে 4টা অথরিটি ক্রিয়েট করা হয়েছে, ইন এডিশন টু গিভিং আনলিমিটেড পাওয়ার টু দি পুলিশ। তো এইটা তো হয় না কোনো গণতান্ত্রিক দেশে। নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে আইনটির নাম ও নিবর্তনমূলক ধারা বাতিলের দাবি জানান বক্তারা। এগুলো আনসার্টেন, ভ্যাগ, ডিটারমিন করা পসিবল না, এগুলো টোটো বাদ দিয়ে দেওয়া উচিত। আর যদি পারা যায় কোনো কিছুকে স্পষ্ট করতেন ডেফিনিশনের মাধ্যমে, ক্রাইমের এলিমেন্টস না থাকলে বিচার হবে কি করে? বিচার ব্যবস্থাও এমনভাবে ব্যবহার করার চেষ্টা করা হয় যেখানে এটাকে ম্যানিপুলেট করার সুযোগ অনেক বেশি থাকে। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনের ব্যাপক সংস্কার হলেও মনস্তাত্ত্বিক কারণে সাধারণ মানুষ আইনটিকে গ্রহণ করবে না। সাইবার নিরাপত্তা আইনে নতুন 2টি মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই আইনে একটি মামলা হওয়াও বর্তমান সরকারের জন্য বিব্রতকর। এই আইনটাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, সেটা বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে মানে খুবই দ্রুত নিতে হবে। নাহলে এটা যদি এই স্বাধীন বাংলাদেশে এই আইনে আরেকটি মামলা হয়, এটা আমাদের সকলের জন্য আসলে বিব্রতকর হবে। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে সব কালাকানুন থেকে দেশকে মুক্ত করার আশ্বাসও দেন তিনি। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার
বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে, এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে, আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব। তবে কতদিনের মধ্যে আইনটি বাতিল হবে এমন প্রশ্নে আইন উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ফ্যাসিবাদকে আর রাজনৈতিক ও সামাজিক পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আর অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের বের করে না দিলে সুষ্ঠু নির্বাচন কঠিন হয়ে পড়বে বলে মনে করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সাইফুল রিপনের প্রতিবেদন। সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার ও আমার দেশ পত্রিকা খুলে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ফ্যাসিবাদের কবলে পড়ে দীর্ঘদিন বন্ধ থাকা গণমাধ্যমগুলো ক্ষতিপূরণ সহ খুলে দেওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা। আমার দেশ সহ আমাদের যেসব গণমাধ্যম আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছিল সেগুলা খুলে দেওয়ার উদ্যোগ নেবেন। এই সরকারের চারপাশে আমরা ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে ঘুরে বেড়াতে দেখছি। আমরা অবিলম্বে এই ফ্যাসিবাদের প্রেতাত্মাকে তাড়ানোর আহ্বান জানাচ্ছি। মাফিয়া তন্ত্রের পুনরুজ্জীবন ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, শেখ হাসিনার দোসররা দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগ্রত বাংলাদেশ আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দেশে নতুন করে অশান্তি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার অধীনে সৎ ব্যক্তিরা আছে, এই সৎ ব্যক্তিদের দিয়ে বাংলাদেশে এই ঘাপটি মারা লোকদেরকে বের করে দেন, নাহলে আপনারা শান্তিতে একটি নির্বাচন দিতে পারবেন না, তারাই বাধা হয়ে দাঁড়াবে। রাজধানীর মিরপুরে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে যায় আমরা বিএনপি পরিবার। সেখানে রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। যে সুপারিশগুলো তাদের থাকবে, অন্যান্য গণতন্ত্রের আইনের শাসন কেমন হয়, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা করলে কেমন হয়, সেই জিনিসগুলো মানে যারা নতুন সরকারে আসবে তারা সর্বোচ্চ ভালো মনে করলে তারা সেটা গ্রহণ করে প্রয়োজনীয় যে আইন সংশোধন করা দরকার সেই কাজটা তো করবে, পার্লামেন্ট করবে। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের পরিবারের অন্তত একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঋণ দেওয়ার আগে ভালোমতো যাচাই বাছাই করার পরামর্শ দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের নেতাদের সঙ্গে আলোচনায় এই পরামর্শ দেন তিনি। বলেন, লুটেরাদের হাতে ধসে পড়া ব্যাংক খাতের সংস্কারে একের পর এক নতুন কৌশল নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে সুদের হার বাড়ানোর পাশাপাশি দুর্বল হয়ে পড়া 4টি ব্যাংকে গ্রাহকের আস্থা ফেরাতে 945 কোটি টাকা তারল্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের সবল 5 ব্যাংক। যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম আর ত্রুটি বিচ্যুতি না হয়। আর তারপরে আমি একটা বলছি অন্তর্ভুক্তিমূলক ঋণ, মানে ছোট মিডিয়াম এন্টারপ্রাইজ যারা অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে আপনার থেকে ঠিক যথাযথভাবে ঋণ পায় না, সেটাকে ইসে করার জন্য। আর সর্বোপরি আমি বলছি গভর্নেন্সটা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিচালন এবং গভর্নেন্সের জন্য সুষ্ঠু করে। এই
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের সম্পদের তথ্য চেয়ে 11টি দেশে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেই সঙ্গে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রীর বিদেশ যাত্রা ঠেকাতে ইমিগ্রেশন বিভাগকে অনুরোধ করেছে দুদক। এছাড়া লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন ও জেলা পরিষদের প্যানেল মেয়র ফরিদা ইয়াসমিন লিকার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে। আরো জানাচ্ছেন এম এ আজিম। প্রাথমিক তদন্তে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন ও জেলা পরিষদের প্যানেল মেয়র ফরিদা ইয়াসমিন লিকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে এবার প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে অনুসন্ধানের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিদেশ যাত্রা ঠেকাতে ইমিগ্রেশন পুলিশকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে দুদক। সেই সঙ্গে তার সম্পদের তথ্য চেয়ে 11টি দেশে চিঠি পাঠানো হয়েছে। এছাড়াও দুদকের আবেদনে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।